আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আরো ৭০ জনকে হত্যার তালিকা করা হয়েছে দাবি। যারা বলছে ৫৪ বছরের প্রতিশোধ নেবে, তারা কোন প্রতিশোধ নিতে চায় প্রশ্ন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের হাই কমিশনারকে তলব, অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের ভিত দুর্বল করতেই হাদির ওপর হামলা, বললেন ৩ উপদেষ্টা। ২ হামলাকারী শনাক্ত ও মোটরসাইকেল মালিক গ্রেপ্তার। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ৭০ জনকে হত্যার তালিকা করা হয়েছে। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভায় তিনি প্রশ্ন রাখেন, যারা বলছে নির্বাচনে জিতলে ৫৪ বছরের প্রতিশোধ নেবে, তারা কোন প্রতিশোধের কথা বলছে। তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাহুলের রিপোর্ট। বুদ্ধিজীবী দিবসে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকাল থেকেই ছিল নানা কর্মসূচি। বিকেলে রাজধানীতে ছিল বিএনপির আলোচনা সভা। দলের সিনিয়র নেতারা আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান। কেউ ভোট দিক বা না দিক, ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে। আগামী নির্বাচনে তারা ৫৪ বছরের প্রতিশোধ নেবে। ভাই ৫৪ বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি তো বুঝলাম না এটা। আমরা যারা বেঁচে আছি, মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে হত্যা করবেন নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন? কোনটা? একটা তো শুরুই করে দিয়েছে। গতকাল তো একটা ছেলে হাতে মরতে মরতে বেঁচেই গেল, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তো এই ধরনের ছেলেমেয়েগুলোকে হত্যা করবেন? এই হত্যাকাণ্ডের জন্য নাকি আপনারা শুনলাম এটা আমরা কিন্তু শোনা কথা যে প্রায় ৭০ জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই, আমার বহু নেতা কর্মী ফোন পেয়েছে, সাবধান হয়ে যান। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এদেশের দোসরদের মাধ্যমে, কিন্তু বিগত আওয়ামী লীগের শাসন আমলে, ফ্যাসিস্টদের শাসন আমলে বাংলাদেশের পুরো জাতিকে মেধাহীন করার একটা প্রয়াস নিয়েছিল। বিকাশ এবং বিনাশ দুইটা কথা আছে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ। ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব। আপনাদেরকে শুধু আহ্বান জানাতে চাই, চতুর্দিকে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি এবং সে জয় লাভ করবেই ইনশাআল্লাহ। সেই বিশ্বাস আমাদের সত্য। আমাদের নেতা আসছেন ২৫ তারিখে, ঠিক না? কবে আসছেন? সেই দিন ঢাকা শহর কাঁপবে তো অবশ্যই ইনশাআল্লাহ। সবার আগে বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির উপরই আস্থা রাখবে দেশের মানুষ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এমন অভিযোগে তার কাছে উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, প্রণয় ভার্মার কাছে আবারও শেখ হাসিনার প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। একই সাথে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া রোধে এবং ভারতে গিয়ে থাকলে তাদের গ্রেফতার ও ফেরত পাঠানোর আহ্বান জানানো হয় হাই কমিশনারের কাছে। ভারতের কূটনীতিক বলেন, তার দেশ বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করে। এক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বিকেলে বাংলাদেশ সরকারের বক্তব্য স্পষ্ট প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরও। বিবৃতিতে তারা জানায়, তারা বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে। তাদের ভূখণ্ড কখনো বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী কার্যক্রমে ব্যবহৃত হয় না বলেও জানানো হয়।
ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচনের প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করবে। দায়িত্ব পাওয়া নতুন 3 উপদেষ্টা বলেছেন, মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের ভিত দুর্বল করতেই হামলা হচ্ছে। তবে নির্বাচন ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিজ নিজ মন্ত্রণালয়ে অফিস করেছেন দায়িত্ব পাওয়া নতুন 3 উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রেওজানা হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। গণমাধ্যমকে শক্তিশালী ও গণমুখী হিসাবে দেখতে চান বলে জানান তিনি। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। এই নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান। ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনা, এরপরে এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে, খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছে এটা বলতে পারবো না। তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, প্লাস নতুন কি করা যায় সেটা দেখব। 2 মাস খুব অল্প সময়, তবু আমি ঠিক করেছি 2টা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। বিকৃত তথ্যের মাধ্যমে কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে নজর রাখার পরামর্শ উপদেষ্টাদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ওসমান হাদির উপর হামলাকারী 2 জন ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে তাদের পাসপোর্ট ব্লক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে এর মালিক এবং মানব পাচারকারী চক্রে 2 জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই বলেও জানান তারা। এবার রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তফসিলের পরদিনই ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি জানান, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের দমন করা হবে। চিহ্নিত অনেক আসামি জামিনে বের হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। রাতে রাজধানীতে বিশিষ্টজনদের নিয়ে আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। রাষ্ট্র গঠনে বিশিষ্টজনেরা বিভিন্ন মতামত তুলে ধরার পর তারেক রহমান নির্বাচনে জয়ী হলে প্রতিটি খাতে কি কাজ করবেন সেই পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনাগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। তাহলে অনেক কিছুর পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে, বাকি কাজগুলো তারপরে শুরু করা যাবে। আম জনতা বলতে যাদেরকে বোঝায়, প্রান্তিক জনগণ বলতে যাদেরকে বোঝায়, আপনাদের যার যেই উপায় আছে কাজগুলো আমাদের এই পরিকল্পনাগুলো পৌঁছে দিতে পারেন, তাহলে আমি মনে করি দেশ এবং জাতির উপকার হবে। এবং এই কাজগুলো করার জন্য সরকারকে সেভাবে, আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে। যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না। এবং সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন। এবার অন্যান্য সংবাদ।
বোদ্ধা পাঠকদের মুগ্ধ করেছে দিদারুল আলমের আত্মজীবনীমূলক উপন্যাস রোহিণী বেলা। বই নিয়ে চ্যানেল আই-এর ছাদ বারান্দায় লেখকদের আড্ডায় উঠে এলো মুগ্ধতার চিত্র। তারা বলেন, রোহিণী বেলা কেবল একটি উপন্যাস নয়, এটি বাংলাদেশের ভৌগোলিক ইতিহাসেরও দলিল হয়ে থাকবে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। রোহিণী বেলা বাংলাদেশের একটি হারিয়ে যাওয়া দ্বীপের জনজীবন ধরা পড়ল উপন্যাসের পাতায়। কানাডা প্রবাসী লেখক দিদারুল আলমের সেই হারিয়ে যাওয়া ঘর গ্রামের জীবন স্মৃতি নিয়ে বন্ধুদের আড্ডা চ্যানেল আই-এর ছাদ বারান্দায়। দিদার এমন একটা মানুষ, একবার যে কোনো মানুষের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, দিদারকে ভোলা মুশকিল। সে আসলে যে কত ব্যাপকভাবে পড়ালেখা করত সেটার প্রমাণ এই বইটার মধ্যে আছে। ও ভালো লিখবে এটা ধারণা আমার আগেই ছিল। দেশের সৃজনশীল অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তুলে ধরেন রোহিণী বেলা নিয়ে তাদের পাঠ প্রতিক্রিয়া। অতিরিক্ত ডিটেল কখনো কখনো সাহিত্যকে ভারাক্রান্ত করে, লেখাকে স্লোথ করে ফেলে, কিন্তু এই লেখাটার গুণটা হচ্ছে এত বর্ণনা থাকার পরেও লেখাটি ক্রমাগত টানতে থাকবে পাঠককে। তার যে গদ্য, তার যে ভাষা এবং শব্দের ব্যবহার, আমি আসলেই চমকে গেলাম। এই বইটি বেরোবে সেজন্যও সে লেখেনি। এটি সে লিখেছিল তার একটাই মাত্র কন্যা, তাকে একটু জানিয়ে দিতে যে কিভাবে সে কোথায় জন্মেছে এবং বেড়ে উঠেছে। আমরাই আসলে ঠিক করি যে লেখাটা যারা যারা পড়েছি যে লেখাটা প্রকাশিত হওয়া উচিত। আরও লেখার বার্তা নিয়ে লেখক জানালেন নিজেকে ফিরে পাওয়ার কথা। আমার বন্ধু মোহাম্মদ জুবায়ের আরেকটা কথা বলেছিল যে এত বড় প্রতিভা ইয়ারকিতেই ফুরাইল। গত ফেব্রুয়ারিতে অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত রোহিণী বেলা নিয়ে আরও বড় আকারে আলোচনার তাগিদ দিয়েছেন বক্তারা। বইটা প্রকাশিত হলো, ভালো লেগেছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বর্ষার ভাঙন ক্ষত কাটিয়ে ওঠার আগেই উত্তরের বিচ্ছিন্ন চরাঞ্চলে জেঁকে বসেছে শীত। মৌলিক চাহিদার অপ্রতুলতার পাশাপাশি জীবিকা সংকটে থাকা জনপদে শীতজনিত রোগে দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে গাইবান্ধা সুন্দরগঞ্জের প্রান্তিক লালচামার চরে স্বস্তি উষ্ণতার বার্তা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে সাধুবাদ জানানোর পাশাপাশি চরাঞ্চলে টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। গাইবান্ধার তিস্তা অধ্যুষিত জনপদগুলোতে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মৌলিক সুবিধার অপর্যাপ্ততা এবং জীবিকা যুদ্ধের ছাপ স্পষ্ট। নদী পেরিয়ে বিচ্ছিন্ন জনপদ সুন্দরগঞ্জ উপজেলার লালচামার চর। দেখতে ছবির মতো নির্মল হলেও বুঝার উপায় নেই গেল বর্ষায় তিস্তার কড়াল গ্রাসে চরের ২০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীনের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে আরও ৫০ পরিবার। জীবন জীবিকা বাঁচানোর সংগ্রামে জর্জরিত এখানকার জনগণের মৌলিক চাহিদাও যেন বিলাসিতা। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, আমরা সবাই খুশি আছি। চর এলাকার মানুষ খুব চরের মধ্যে অভাবের মধ্যে আছি, যাও কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি। এই কম্বলটা পাওয়াতে আমার খুব উপকার হয়েছে। কম্বলটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। তো এটা পায়া খুশির মতন মনে করে এটা গাদ দিয়ে থাকি। ফ্রি পাচ্ছি, ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি। আমরা তোমাদের জন্য সকলের জন্য দোয়া করি। সমস্যার চোখ আর কান। বাবা শীতের মধ্যে আমার খুব কষ্ট, আমরা কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, খুশি হচ্ছি। ঠান্ডা খুব ঠান্ডা লাগে যা বুঝছেন, কমটা পাই আমি খুব খুশি হলাম। পরিবেশ প্রতিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আত্মমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা সুধীজনদের। আমাদের এলাকায় প্রচুর শীত, এই শীতের মধ্যে যে কম্বল বিতরণ করলেন এবং এই পরবর্তী যদি কম্বল বিতরণ করেন তাহলে আমাদের এলাকার লোক খুব খুশি হবেন। যে শীত নামছে তারা যে কম্বলগুলো পেয়ে তারা খুব খুশি হয়েছে। এজন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যকেন্দ্র সেবা সহায়তাকে ধন্যবাদ। এই চরটা অতিও দুর্গম এবং এই চরটা বারে বারে বন্যায় প্লাবিত হয়। তো এই চরবাসীর ওই জীবন মান দুর্দশা খুবই অসহায়।
এরা আমাদের পাশাপাশি যদি আরও কোনো বিত্তবানরা এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য অনেক উপকার হবে। লালচামার চরের মতো বিচ্ছিন্ন জনপদের টেকসই উন্নয়নে শুধু সাময়িক সহায়তাই যথেষ্ট নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়ে দরকার কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। দেখবেন বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের দ্বাদশ ও শেষ পর্ব আজ। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাঙালি নৌ অফিসার ও সেনারাও বিদ্রোহ করে। চট্টগ্রামে থাকা নৌ কর্মকর্তা ও সদস্যরা ৮ম বেঙ্গল রেজিমেন্টের সাথে এক হয়ে যুদ্ধ শুরু করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। কমান্ডো মোহাম্মদ খলিলুর রহমানের বই মুক্তিযুদ্ধ ও নৌ কমান্ডো থেকে জানা যায় ১৯৭১-এ দুটি সাবমেরিন কেনা এবং প্রশিক্ষণের জন্য পাকিস্তানের যে ৫৭ জন নৌ কর্মকর্তা ও নাবিক ফ্রান্সে অবস্থান করছিলেন তাদের মধ্যে থাকা ১৩ জন বাঙালির মধ্যে ৯ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরিকল্পনা করেন। শেষ পর্যন্ত ৮ জন বীর বাঙালি নৌসেনা স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে ১০ এপ্রিল ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। এই ৮ বাঙালি বীর সেনাকে ধরিয়ে দেবার জন্য পুরস্কার ঘোষণার পাশাপাশি মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। মুজিবনগর সরকার গঠনের পর সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে যে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্যে ১০ নম্বর সেক্টরটি গঠন করা হয়েছিল নৌ কমান্ডোদের নিয়ে। বিভিন্ন সেক্টর থেকে বাছাই করা ৩০০ জন ভালো সাঁতারুকে দেওয়া হয় প্রশিক্ষণ। ওই নৌ কমান্ডোদের পানির নিচে শ্বাস নেওয়ার জন্য কোনো সহায়ক যন্ত্র ছিল না। লুঙ্গি, শ্বাস নেওয়ার জন্য বাঁশ ও পেঁপে পাতার চোঙায় ছিল ভরসা। এসব নিয়েই শুরু হয় নৌসেনাদের অভিযান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে অপারেশন জ্যাকপটের নাম। ১৪৮ জন নৌ কমান্ডো ৪ ভাগে ভাগ হয়ে ৭১-এর ১৫ই আগস্ট শুরু করে অপারেশন। রাত ১টা ৪০ চট্টগ্রাম বন্দরে চালানো অভিযানে পাকিস্তানি বাহিনীর জন্য বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে আসা এমভি হুরমুজ ও এমভি আল আব্বাস সহ বেশ কয়েকটি বিদেশি জাহাজ ও বার্জ ধ্বংস করা হয় অভিযানে। একই সময় মোংলা বন্দরে চালানো অভিযানে ৬টি জাহাজ বিধ্বস্ত হয়। চাঁদপুর, নারায়ণগঞ্জ ও দাউদকান্দি নদী বন্দরেও সফল অভিযান পরিচালনা করেন বাংলাদেশের নৌ কমান্ডোরা। অপারেশন জ্যাকপটের সফলতায় রসদ সরবরাহে বিরাট ধাক্কা খায় পাকিস্তানিরা। সেই সাথে বিদেশে আরও বেশি পৌঁছে যায় মুক্তিযুদ্ধের কথা। অপারেশন জ্যাকপট ছাড়াও বেশ কিছু সফল সাহসী অপারেশন করে বাংলাদেশ নৌবাহিনী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেওয়ার। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। সুনামগঞ্জের জামালগঞ্জের মান্নানঘাট থেকে সেলিমগঞ্জ বাজার পর্যন্ত মাঠ জুড়ে সবজির ভালো ফলন হয়েছে। শীতকালীন এসব ফসল ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। মাঠ নিড়ানি দেয়া, কীটনাশক ছিটানো, আগাছা পরিষ্কার সহ নানা কাজে ব্যস্ত তারা। এবার প্রকৃতি সংবাদ। সাগরে দূষণ রোধে সচেতনতার বার্তা দিচ্ছে প্লাস্টিক দানব। কক্সবাজার সৈকতে প্রায় ৬ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে কিম্ভূত দানব। অভিনব এমন ভাস্কর্য নজর কাটছে পর্যটক ও স্থানীয়দের। প্লাস্টিক দূষণে বিপর্যস্ত সমুদ্র রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছেন প্রশাসন।
সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরও ৭০ জনকে হত্যার তালিকা করা হয়েছে দাবি, যারা বলছে ৫৪ বছরের প্রতিশোধ নেবে তারা কোন প্রতিশোধ নিতে চায় প্রশ্ন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের হাই কমিশনারকে তলব, অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের ভিত দুর্বল করতেই হাদির ওপর হামলা, বললেন ৩ উপদেষ্টা। ২ হামলাকারী শনাক্ত ও মোটরসাইকেল মালিক গ্রেপ্তার। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।